হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে থেকে আমরা এইচএসসি টেস্ট পেপার এমসিকিউগুলো সলভ করব। কিন্তু সমস্যা হচ্ছে আমরা জানি আমাদের 9টা শিক্ষা বোর্ডের 30টি করে, ইট মিনস 270টি এমসিকিউ আছে। এটা সলভ করা ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি একটা নতুন প্রোগ্রাম চ্যানেল চালু করেছি। আমরা নতুন একটা প্লেলিস্ট ডেভেলপ করেছি যেখানে সকল এইচএসসি বোর্ডের নির্বাচিত 100টি এমসিকিউ থাকবে। তার মানে আমরা 2021 সালে 100 এমসিকিউ দেখব, সকল বোর্ড থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো রিপিট হবে। 2022 সালে তারপরে এমসিকিউ দেখব, 23 সাল দেখব, 24 সাল দেখব। এভাবে করে আমাদের সিমালটেনিয়াসলি ভাবে চলবে। 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা 21, 22, 23, 24 4 বছর এমসিকিউ সলভ করবেন। 2026 সালে এগুলো 5 বছর সলভ করব। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আগে দিব, দেন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, দেন ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মার্কেটিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। 6টা সাবজেক্টের জন্য, মানে 6টা ডিফারেন্ট সাবজেক্টের জন্য আমরা প্রতি বছর থেকে নির্বাচিত 100 করে এমসিকিউ আমরা সিলেক্ট করব। তাহলে ধরেন আপনি যদি আসলে 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী হন, তাহলে আপনি পাচ্ছেন 21, 22, 23, 24 400টা এমসিকিউ একটা পত্রের জন্য। ইট মিনস অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে 400, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে 400 ইন্ডিভিজুয়াল এমসিকিউ সলিউশন। পুরো ক্লাস আমি ডিসক্রাইব করে দিব। এই ক্লাসগুলো যদি শুধুমাত্র করে যান, এইচএসসি বোর্ডের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোতে আপনাদের সমস্যার সম্ভাবনা খুবই কম হবে। আশা করি আপনারা একটা ভালো নাম্বার তুলতে পারবেন আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তো আমরা ক্লাসটা শুরু করছি। এইচএসসি 21 সাল, আজকে হচ্ছে 21 সালে এমসিকিউ সলভ করবো আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে। আমরা এখানে কিছু বেসিক এমসিকিউ আনার ট্রাই করেছি। আপনারা ক্লাসগুলো দেখবেন এবং হ্যাঁ, আমি আপনাদের জন্য এত 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 পরিশ্রম করব, বিনিময়ে শুধু আপনার একটাই কাজ, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে, কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে আমাদের মডিফাই করার কোনো সুযোগ রয়েছে কিনা, এবং দেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। যত বেশি এটা স্প্যান হবে তত বেশি আমি মোটিভেশনালভাবে স্ট্রেংথ হব এটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য। ঠিক আছে, আমরা দেখি রেওয়ামিলকে বেসিক কথাবার্তা। ভাই আমরা জানি রেওয়ামিল তো কোনো প্রকার হিসাব না, কোনো প্রকার হিসাব বা কোনো প্রকার অঙ্কের খাতেই পড়ে না। অ্যাকচুয়ালি আমরা খতিয়ান থেকে যে ধরনের জেরগুলোকে রেওয়ামিলে নিয়ে আসি, সেই জেরগুলোকে রেওয়ামিলে নিয়ে আসলেই আমরা সেখান থেকে গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। এটাই রেওয়ামিল। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, এই যে খতিয়ান থেকে আপনি রেওয়ামিলে বারবার যে ট্রান্সফার করছেন, কোত্থেকে যদি ভুল হয়ে যায় সেটাকে কোন ধরনের ভুল বলে কমেন্টে জানাবেন। আমরা অন্যান্য কোশ্চেন আছে, তাই এটা অ্যান্সার হচ্ছে অ্যান্সার নাম্বার এ, খতিয়ান উৎপত্তির সময়ের তালিকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর এ, খতিয়ান উৎপত্তির সময়ের তালিকা। পরে আসি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটা দেখব। উদ্দীপকটা দেখে আমরা এখান থেকে প্রশ্নটা সলভ করব। যেমন এখানে বলা হয়েছে 2020 সালে ব্যবসায় নিট লাভের পরিমাণটি কত। আমরা কি জানি? আমরা জানি আমরা যখন নিট লাভ ক্যালকুলেট করব, নিট লাভ ক্যালকুলেট মানে কি, মোট লাভের পরবর্তীতে না পরিচালন আয় ব্যয় বাদ দিব, অফিসে প্রশাসনিক খরচ বাদ দিব, অপরিচালন আয় ব্যয় বাদ দিব, বিক্রয় সংক্রান্ত খরচ, বিপণন সংক্রান্ত খরচ বাদ দিব, তাহলে নিট লাভ আসবে। কিন্তু এমসিকিউ এত অঙ্ক করতে হবে না, আমরা খুবই সংক্ষেপে দেখব। কোম্পানি এখানে ইনকাম কোনটা একটু সিলেক্ট করি আমরা। কোম্পানি ইনকাম মোট লাভ 50,000 টাকা, আর সুদ বাবদ প্রাপ্ত হয় 2,000 টাকা। তার মানে কোম্পানি মোট ইনকাম হচ্ছে, আমরা পেয়ে গেলাম এখানে 52,000 টাকা। এক্সপেন্স কি কি এখানে এক্সপেন্স হচ্ছে প্রশাসনিক খরচ 15,000 এবং বিক্রয় খরচ 5,000। 52 বিয়োগ 20,000 টাকা, তার আমরা পেয়ে গেলাম এখানে নিট মুনাফা 32,000 টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি ফর বাংলাদেশ, 32,000 টাকা। নেক্সট কোশ্চেন আমরা যাই। এই যে আপনি একটু আগে যে একটা কোশ্চেন করে আসছেন, যে কোশ্চেন আমরা পেয়েছি যে আমাদের নিট লাভের পরিমাণ ছিল 32,000 টাকা, সেটা থেকে এই কোশ্চেনটা আসছে যে যদি এখানে প্রশ্নে বলা থাকে প্রাপ্য হিসেবের উপরে সন্দেহজনক সঞ্চিতি 2,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে প্রাপ্য হিসেবের উপরে সঞ্চিতিটা কি? যে সকল হিসাব অন্য একটি হিসাবকে কমিয়ে দেয় সেই সকল হিসাবকে বলা বিপরীত হিসাব। তাহলে এটা হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। তার মানে আমরা বুঝতে পারতেছি এই 2,000 টাকা যদি আপনি ইনক্লুড করেন তাহলে আপনার সম্পত্তি কমবে। প্রাপ্য হিসাব কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ হ্রাস পাবে, মোট সম্পদের পরিমাণ হ্রাস পাবে, এবং যেহেতু এটা এক ধরনের অ্যালোকেটেড কস্ট, ইট মিনস আমাকে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিলে আমাদের নিট লাভের পরিমাণটা কমে যাবে। আগে ছিল 32,000, এটা হয়ে যাবে 30,000 টাকা। সো অ্যান্সার ইজ 1, 2 and 3। নাম্বার 4, উদ্দীপকটি পড়তে বলেছে। আমরা একটু উদ্দীপকটা পড়বো, সবাই চেষ্টা করবো উদ্দীপকটা পড়ার জন্য। আচ্ছা, এখানে বলেছে যে আমাদের বীমা খরচের পরিমাণটি কত।
এখন রেওয়ামিলে একটা বিমা খরচ দেওয়া আছে, আমরা সব সময় আপনি মনে রাখবেন যখন আমরা বিমা ক্যালকুলেট করব আমরা এটাকে 12 দ্বারা ভাগ করে নিই। তাহলে আমরা দেখি এখানে বিমা স্যালামি দেওয়া আছে 30,000 টাকা, তাহলে লিখলাম 30,000 টাকা 2020 1/7/2020, তার মানে এটা আপনার জুলাই মাসের 1 তারিখে দিয়েছি, 4 বছরের জন্য দিয়েছি। তাহলে আমরা 1 বাই 1 কাজ করব, 4 বছরের জন্য দিয়েছেন তো আগামী 1 বছরটা বের করি, ডিভাইডেড বাই 4 কত হবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 7,500 টাকা। 7,500 টাকা হচ্ছে আমার টোটাল 1 বছরের জন্য বিমা বাবদ খরচ। কিন্তু আপনি তো বিমা নিয়েছেন 1 জুলাই, তাহলে এ বছরে আসবে অর্ধেক বছর, 7,500 অর্ধেক হচ্ছে 3,250 টাকা। এই যে আমি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করছি, এটা কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসবে, বিশ্ববিদ্যালয়ে সেম অঙ্ক থাকবে, কিন্তু আপনি এখানে কোথাও ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। এই জন্য কিভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যায় প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নেবেন অবশ্যই, এবং ক্লাসে টিউন থাকবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার 3,750 টাকা, সরি 3,750 হবে ভাগ করলে নাম্বারে। তারপরে দেখেন যদি বিমা স্যালামি 30,000 টাকা 2020 সালে খরচ হিসেবে দেখানো হয় তাহলে কি হবে, আমার খরচ হয়েছে কত, খরচ হচ্ছে 3,750, খরচ দেখাচ্ছেন কত, আপনি দেখাচ্ছেন 30,000 টাকা, তার মানে আপনি খরচটা বেশি দেখাচ্ছেন। তাহলে দেখেন তো কি হয়, যদি আপনি খরচটা বেশি দেখান তাহলে আমরা যত বেশি খরচ দেখাবো তত আমাদের মুনাফার পরিমাণটা কমবে, তাই না? যত বেশি আমরা খরচ দেখাবো তত আমাদের মুনাফার পরিমাণটা কমবে। তাহলে দেখেন মুনাফা কমা মানে কি, মুনাফা যত কমবে তত মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এই তো। ওকে, তাহলে আপনি দেখেন আমাদের পরিমাণ ছিল 30,000 টাকা, এখান থেকে আমরা আগে অ্যাকচুয়ালটা বাদ দিয়ে দিই, দেখি কত টাকা আসে, 26,250 টাকা। তার মানে এই যে টাকাটা 26,250 টাকা তার মুনাফা হ্রাস পাবে, এখানে 22,000 দেওয়া আছে, তার মানে এটা হবে না, মোট সম্পদ হ্রাস পাবে অবশ্যই। আপনি যদি এই যে বিমা স্যালামি যেটা অগ্রিম ছিল, অগ্রিম ব্যয় তো সম্পদটাকে ব্যয় দেখানো মানে কি ব্যয়টা হ্রাস পেয়ে যাচ্ছে, সরি সম্পদটা হ্রাস পাচ্ছে, ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, তার মানে মোট সম্পদ হ্রাস পাবে সঠিক। যত বেশি ব্যয় হবে তত বেশি মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তার মানে 3 নাম্বারটা সঠিক, 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। আর্থিক অবস্থা বিবরণীকরণের জন্য আমাদের উদ্দেশ্যটা কি, আয় ব্যয় পরিমাণ জানতে পারি, সম্পদের পরিমাণ জানতে পারি, দায় দেনার পরিমাণ জানতে পারি। বেসিক কোশ্চেন, এটা অ্যান্সারটা আপনারা কমেন্ট বক্সে দিবেন, আমি সঠিক উত্তরদেরকে রিপ্লাই দিয়ে দিব। আমি সবসময় আপনাদেরকে রিপ্লাই দিই, আপনারা কষ্ট করে কমেন্টগুলো দেখবেন। নাম্বার 7 কোশ্চেন নাম্বার, এটা পরে আমরা 7 এবং 8 অ্যান্সার করবো। উত্তর কি চেয়েছে আগে দেখে নেব। উত্তর চেয়েছে আমার কাছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত, মানে কস্ট অফ গুডস সোল্ড। কিভাবে পাই আমরা পাবো প্রারম্ভিক মজুত পণ্য যোগ সকল পরিমাণের ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, বাদ দিব হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা একটু দেখি এখানে হিসাবগুলো করি। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 1 লক্ষ টাকা, চলে আসবে আমাদের 1 লাখ টাকা। তারপরে পণ্য ক্রয় করেছি 1.5 লাখ, তাহলে 1.5 লক্ষ টাকা যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ, মানে মজুরি 2,000 টাকা আসবে এখানে, আর তো কিছু নেই। ওকে, আর যদি কিছু না থাকে যোগ করে দিচ্ছি আমরা, এখানে 2,52,000 টাকা পেয়ে গেলাম, 2,52,000 টাকা। এখান থেকে আমরা বাদ দেবো সমাপনী মজুত পণ্য 97,000 টাকা। 97,000 টাকা যদি আপনি এখান থেকে বাদ দিয়ে দেন তাহলে আমাদের কাছে অ্যান্সার আসবে 1,55,000 টাকা। বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে দেখবো আমরা। নেক্সট কোশ্চেনে বলেছে জেইন এন্টারপ্রাইজের বেতনের পরিমাণ ছিল 2,000 টাকা বকেয়া বেতন। আচ্ছা, আমাদের আগে কি ছিল একটু দেখি, নাহলে তো বুঝবো না। এখানে দেখতে পাচ্ছি আমরা বেতন হলো 3,000, এখানে বেতন হচ্ছে বকেয়া বেতন হচ্ছে 2,000। আমরা কি জানি বেতনের সাথে বকেয়া বেতন যোগ হয়ে যায়, তাহলে মোট বেতন হচ্ছে 5,000 টাকা। ওকে, তাহলে আমরা আসি মোট বেতন 5,000, সি নাম্বার রাইট। যদি আপনি ব্যয় বৃদ্ধি করেন, ঠিক আছে, যত বেশি ব্যয় বৃদ্ধি করবো তত বেশি আমাদের নিট মুনাফার পরিমাণটা কমবে। বেতন তো আমাদের মোট মুনাফাতে যায় না, মানে প্রত্যক্ষ না, দ্যাটস ওয়াই মোট মুনাফা কোনো প্রকার পরিবর্তন হবে না। অ্যান্সার হচ্ছে 2 এবং 3। আর্থিক অবস্থা বিবরণী সহজতর করার উদ্দেশ্যে কোনটা তৈরি করা, ইট মিনস কোনটা তৈরি করলে আমরা আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা সহজে করতে পারবো। ওকে, দেখেন আপনি কার্যপত্র, সমন্বয় দাখিলা, খতিয়ান এটসেট্রা, এখানে অনেক কিছু দেওয়া আছে, সহজ বিষয়। কোনটা ছাড়া আমাদের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা সহজ হচ্ছে না। যেমন যদি আমরা অঙ্কে কার্যপত্র তৈরি করে ফেলি, তাহলে কার্যপত্র তৈরি করে ফেলা মানে কি, এটা অটোমেটিকভাবে একটা সমন্বিত রেওয়া মিল বের করে দেয়। সমন্বিত রেওয়া মিল থেকে আমরা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করে থাকি, ঠিক আছে।
নেক্সট কোশ্চেনটা দেখি, নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান। এখন দেখেন, আমরা জানি যখন আমরা কোনো নতুন আসবাবপত্র কিনি, নতুন সম্পত্তি কিনি, নতুন সম্পত্তি কেনার সময় সম্পত্তি সংশ্লিষ্ট সকল মুনাফাজাত ব্যয়কে আমরা মূলধনজাত ব্যয় হিসেবে কাউন্ট করি। তার মানে নতুন আসবাবপত্রের ক্ষেত্রে মেরামত করলে আমাদের জাবেদা হবে আসবাবপত্র হিসাব। তো সঠিক জবাব দেবো আসবাবপত্র হিসাব ডেবিট। আর ক্রেডিটে কি দিব, যেহেতু মজুরি প্রদানটা ভুলে ডেবিট করেছেন, এটাকে কমায় দিব, কমায় দিয়ে লিখবো মজুরি হিসাব ক্রেডিট। পুরো জাবেদাটা উত্তর চায় না, উত্তর চেয়েছে শুধুমাত্র ডেবিট কি হবে, ডেবিট হয় ভাই আসবাবপত্র হিসাব। নাম্বার সি। নাম্বার 11, বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়। আপনি যদি কোনো সম্পত্তি কিনেন শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যে, তার মানে ভাই এটা আপনার কাছে সম্পদ না, এটা আপনার কাছে একটা পণ্য, ঠিক আছে না? তো দ্যাটস ওয়াই আমাদের কাছে বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে সঠিক জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। ওকে, তা ক্রয় হিসাব ডেবিট কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। এখন তো কিছু বলা নাই নগদ না ধারে, কিছু বলা না থাকলে আমরা নগদ ধরে নিব, সি হচ্ছে সঠিক উত্তর। জাভা থেকে কি বলি আমরা, প্রাথমিক বই আমরা জানি, তাহলে প্রধান বই কোনটা? অবশ্যই খতিয়ান। ওকে, পাকা বই প্রধান বই সর্বোচ্চ খতিয়ান। নাম্বার 13, তেরোতে তালিকা মূল্যের উপরে যে ছাড় দেওয়া হয়, আমরা জানি কয়েক রকমের প্রাইসিং পাই আমরা। তালিকা মূল্য মানে পণ্যের যেটা দাম, যে বেসিক যে মূল্যটা সেটা। এখন বেসিক মূল্যের উপরে যদি আপনি কোনো প্রকার ডিসকাউন্ট দেন, সেই ডিসকাউন্টকে বলি আমরা কারবারি বাট্টা। যেমন 100 টাকার একটা পণ্য বলা হয়েছে যে 10% ডিসকাউন্টে ঈদে বিক্রি হচ্ছে, তাহলে পণ্যের দাম এই 10% বাট্টা বাদ দিলে হবে 90 টাকা। ওকে, এই যে 100 টাকা, এই 100 টাকা হচ্ছে আমার মার্ক প্রাইস, ঠিক আছে, বা লিখিত মূল্য। এই 90 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। এখন আপনি প্রোডাক্ট কিনলেন 80 টাকা দিয়ে এবং বললেন যে বাকি 10 টাকা আমি পরে দিব। পরে 10 টাকা দিতে গিয়ে আপনি আরো 2 টাকা কম দিলেন, এই 2 টাকা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা হিসাবে আসে, কারবারি বাট্টা হিসাবে আসে না। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে কি বলে? ইস্যুকৃত চেক মানে একটা বকেয়া চেক। ওকে, বকেয়া চেক এটা মানে হচ্ছে যে আপনি অটোমেটিকভাবে যখনই ইস্যু করেছেন তখন আপনি নগদান বই থেকে মাইনাস করেছেন, ব্যাংক বই থেকে মাইনাস করা হয় নাই। তার মানে এই চেকের কাজ হচ্ছে ব্যাংক বই থেকে মাইনাস করে দেওয়া। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত না হইলে আমরা ব্যাংক বিবরণীর যে ব্যাংক উদ্বৃত্ত পরিমাণটা এটা বেশি দেখাবে অবশ্যই, নগদান বইয়ে ব্যাংক উদ্বৃত্ত তাহলে কম দেখাবে, ভাইস ভার্সা, ঠিক আছে না? 14, 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। খুবই রিপিটেডলি আসা একটা কোশ্চেন, অনিশ্চিত হিসাব একটা সাময়িক হিসাব, এটা একটা অস্থায়ী হিসাব। যখন আমরা কোনো প্রকার সমস্যা খুঁজে পাই না, তখন আমরা অনিশ্চিত হিসাব তৈরি করি। সমস্যা খুঁজে পেলে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে এটা বন্ধ করে দিই, অনিশ্চিত হিসাবটাকে আমরা তখন ডিজলভ করে দিই। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সাময়িক হিসাব এবং অস্থায়ী হিসাব, তাই তো? তার মানে 1 এবং 2 প্রথমটা হচ্ছে সঠিক উত্তর। একটা মজার বিষয়কে আপনারা খেয়াল করেছেন, এখন পর্যন্ত যত এমসিকিউ করেছি আমরা কোথাও 1, 2, 3 সবগুলো সঠিক উত্তর পাই নাই। তার মানে কি অ্যান্সার কিন্তু এখন আগের মতো নেই যে অপশনে 1, 2, 3 সঠিক থাকবে সবগুলোই, অপশনে থাকবে কোনোটি নয় কোনোটি অ্যান্সার, এমনটা কিন্তু হচ্ছে না। সো প্রশ্নকর্তা যথেষ্ট চালাক হয়ে গিয়েছে, আপনারাও একই রকম চালাক হন, হুদাই দাগানো থেকে বন্ধ রাখবেন নিজেকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। নাম্বার 16, অবচয় ধার্যের জন্য আমরা কোন নীতি ব্যবহার করি? দেখেন, হিসাব বিজ্ঞানের যে মিলকরণ নীতিটা, মিলকরণ নীতি বা যেটাকে আমরা ম্যাচিং প্রিন্সিপাল বলি, এটাকে আরেকটা নীতি হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি, একই নীতি। এই নীতি দ্বারা আমরা আসলে অবচয় ধার্য করে থাকি, কারণ আমরা দিন শেষে সম্পত্তির যে ব্যয় সেটা আয়ের সাথে কম্পেয়ার করতে হয়, এই জন্য। তারপর আসি কোশ্চেন নাম্বার 17। 17তে অবচয়ের পরিমাণ জানতে চেয়েছে, খুব দ্রুত আমরা অঙ্কটা করবো। অঙ্কে বলা হয়েছে এখানে সরলরৈখিক পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে 10% যদি হয় অবচয় করব আমরা 1 লক্ষ টাকা, সংস্থাপন 20,000 টাকা, 1,20,000 টাকা, 10,000 টাকা মাইনাস, তাহলে অবচয়যোগ্য মূল্য 1,10,000 টাকা। পার্সেন্টেজে 10% বলা আছে, একটা শূন্য বাদ দিব আমরা, অ্যান্সার হচ্ছে 11,000 টাকা। একদম সময় নিব না এগুলোতে। নাম্বার 18, কোনটা কাল্পনিক সম্পত্তি? কাল্পনিক মানে কি? কল্পনায় আছে, শেয়ার ব্যবহার। সুনাম কি কাল্পনিক? না, সুনাম কিন্তু কাল্পনিক না, সুনাম অদৃশ্যমান সম্পত্তি। নেক্সট, এই অঙ্কটাতে আমরা 2টা অঙ্ক দেখে আসবো, 19 আর 20। এখানে বলছে বার্ষিক অবচয় কত, পরেরটাতে বলেছে যদি ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা হতো তাহলে অবচয়ের পরিমাণটি কত। তাহলে আমরা আগে এখানে দেখি, দুইটা আমরা একসাথে করে ফেলি। এক জায়গাতে বলা আছে ভগ্নাবশেষ মূল্য, এখানে কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই,
বলা যদি ভগ্নাংশ মূল্য 20,000 টাকা হতো, স্যালভেজ ভ্যালু 20,000 টাকা হতো, তাহলে কি হবে এটা পরেরটা দেখবো। আগে আপাতত আসি। মেশিনের দাম 1 লক্ষ টাকা, সংস্থাপন 10, পরিবহন 10, ভ্যাট 20, তাহলে মেশিনের মোট দাম হয়ে গেল 1,40,000 টাকা। 1,40,000 10% মানে কি একটা শূন্য বাদ, তাহলে অবশ্যই 14,000 টাকা। আচ্ছা, এখন এই যখন ভগ্নাংশ মূল্য থাকবে সরলরৈখিক, এটা আমরা বাদ দিই, বাদ দেওয়ার পরে আমরা অবশ্যযোগ্য মূল্য পাই। তার মানে 1,40,000 তখন হবে না, তখন হবে কত? 1,20,000 টাকা হবে। 20,000 টাকা মাইনাস করার পর তাহলে অবশ্যই হয়ে গেল কত? 12,000 টাকা। এখন আমরা পরের কোশ্চেনটা দেখি। তাহলে অবচয় আমরা কত ছিল আগেরটাতে ছিল আমাদের অবচয় 14,000 টাকা, আর এখানে অবচয় দাঁড়ালো কত টাকা? আগেরটাতে অবচয় ছিল 14,000, আর এখানে অবচয় দাঁড়াচ্ছে হচ্ছে 12,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2,000 টাকা অবচয়ের পরিমাণটা কমে গিয়েছে। তার মানে বার্ষিক অবচয়ের পরিমাণ 2,000 টাকা কমবে, এই সঠিক উত্তর। অবচয়যোগ্য মূল্য 20,000 টাকা কমবে, সঠিক উত্তর। মেশিনের ক্রয় মূল্য কি কমবে? ক্রয় মূল্য কমবে না ভাইয়া, শুধুমাত্র অবচয়যোগ্য মূল্য কমবে। তার মানে অ্যান্সার এ এবং বি। বার্তা প্রাপ্তি সঠিক জাবেদা কি? দেখেন, বার্তা পাই বা বার্তা দেই, তো একটা আমরা নগদে করি না। তার মানে বার্তা যখন পাই এটা হচ্ছে আমাদের কাছে প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা অলওয়েজ ক্রেডিট হয়। আমরা খুঁজো প্রাপ্ত বার্তা ক্রেডিট কোথায়? এই যে বার্তা ক্রেডিট, একবার নগদ একবার পাওনাদার। নগদে যেহেতু হয় না তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর, পাওনাদার হিসাব। নাম্বার 22, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কখন তৈরি করে থাকি? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে থাকি আমাদের হিসাবকালের যে কোনো নির্দিষ্ট তারিখে, যখন মন চায় তখন আপনি করতে পারবেন, ঠিক আছে? তাহলে বি নাম্বার সঠিক উত্তর। ব্যাংক সমন্বয় বিবরণীকে আমরা কি বলছি? দেখেন, এই যে ব্যাংক সমন্বয়, এখানে কি আমরা আয় ব্যয় মিলকরণ করে থাকছি? এখানে কি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যখন খরচ এবং ব্যয় কত টাকা ভুল হয়েছে কি হয় নাই এটা তো মিল করি, তাই না? তার মানে ডি নাম্বার আনসার, মিলকরণ বিবরণী। নাম্বার 24, এখানে বলা হয়েছে একটা আসবাবপত্র 15,000 টাকা বিক্রি করা হয়েছে, যা পুস্তক মূল্য দেওয়া আছে 12,000 টাকা। ওকে ওকে, তাহলে আমাদের এখানে উত্তর কি চেয়েছে? 15,000 টাকা বিক্রি করেছেন, যা বই মূল্য 12,000 টাকা, তাহলে আমাদের কাছে লাভ হয়েছে, প্রফিট হয়েছে 3,000 টাকা, প্রথম বিষয়। এখন আসেন, নগদে কত টাকা বিক্রি করেছেন? 15,000, তার নগদ হিসাব ডেবিট 15,000, সঠিক। বিক্রিত লাভ 3,000, ডেবিট হবে? লাভ হয় অলওয়েজ ক্রেডিট, তার মানে এটা সঠিক না। আসবাবপত্র হিসাব ক্রেডিট 12,000, এটা ঠিক আছে। তাহলে আমাদের 1 এবং 3 সঠিক উত্তর, এ এবং 3। নাম্বার 25, এনএসএফ চেক। এনএসএফ চেক মানে হচ্ছে নন সাফিসিয়েন্ট ফান্ড চেক। এই চেক মানে যদি আপনি ব্যাংকে টাকা তুলতে যান টাকা উঠবে না, চেক বাউন্স করবে, ঠিক আছে? তার মানে প্রত্যাখ্যাত চেক। ওকে, তাহলে এখন দেখি কোথায় জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এই নাম্বার সঠিক উত্তর। নাম্বার 26, কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও আমিল মিলে যায়? নীতিগত ভুল। নীতিগত ভুলতে কোনো সমস্যা নেই, নাম্বার বি। 17, বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, আবার আগের ভিতর। বিক্রয় উদ্দেশ্যে যদি আপনি আসবাবপত্র ক্রয় করেন, যাবে হবে আসবাবপত্র হিসাব হবে না, তখন হবে ক্রয় হিসাব ডেবিট। তাই এটা সঠিক যাবে কি? ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। ক্রয় না বিক্রয়? ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, নাম্বার সি। তারপর আসে 28, কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? আচ্ছা দেখেন, এখানে আমরা একটু বুঝে একটু করবো আর কি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো কোনটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করা মানে হচ্ছে। আপনারা সবসময় জেনে রাখবেন আমাদের এই যে সব রয়েছে, সব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর আদম অলওয়েজ ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। আদম মানে কি? আদম মানে হচ্ছে আয়, দায় এবং মূলধন। আর ডেবিট করতেছে কোনটা? সম্পদ এবং ব্যয়। এটা অলওয়েজ আমাকে ডেবিট উদ্বৃত্ত দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এর বাইরেও কিছু আছে, যেমন সব তো ডেবিট উদ্বৃত্ত দেয়, সবের যদি বিপরীত থাকে তাহলে ক্রেডিট দিবে। আদম তো ক্রেডিট উদ্বৃত্ত দেয়, আদমের যদি বিপরীত থাকে তাহলে ডেবিট দিবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি আমরা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটা। ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে কোনটা? দেখেন, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? এই সঞ্চিতি মানে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার সম্পদকে কমায় দেয়। সম্পদ যদি ডেবিট হয় তাহলে এটা হবে ক্রেডিট। প্রাপ্য হিসাব বার্তা, প্রাপ্য হিসাব তো ডেবিট, তাহলে এটা উল্টা, বিপর্যিত হিসাব, তো এটা কমায় দেয়, তার মানে এটা ক্রেডিট। প্রদেয় হিসাবটা কি হয়? দেখেন, এই যে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মানে কি? দায়, তার মানে প্রদেয় হিসাব হচ্ছে অলওয়েজ ক্রেডিট। এখন যখন কোনো হিসাবটা প্রদেয় হিসাবকে কমায় দিবে তখন তা হয়ে যাবে ডেবিট। ওকে, তাহলে ডি নাম্বার সঠিক উত্তর। কোনো সম্পদের ক্রয় মূল্য, পুঞ্জীভূত অপচয়, দুইটা পার্থক্যকে বলা হয় নিট মূল্য, এটাকে বলে পুস্তক মূল্য, এটাকে বলে বই মূল্য। ওকে, তাহলে বি নাম্বার সঠিক উত্তর। নাম্বার 30, অস্পর্শনীয় সম্পদ কোনটা? কোন সম্পদ আপনি ধরতে পারেন না ভাইয়া? আমরা ধরতে পারি না হচ্ছে নাম্বার 1 সুনাম, নাম্বার 3 প্যাটেন্ট। প্রাথমিক খরচ কেন না? কারণ প্রাথমিক খরচ সম্পদ না, এটা একটা কাল্পনিক হিসাব, এটাকে আমরা অলিক সম্পদ হিসেবে এখানে কাউন্ট করতে পারি।
ওকে, আবার একটা অবচয় সরলরৈখিক পদ্ধতিতে আমরা করে ফেলি, মৌখিকভাবে করব। ৮০,০০০ টাকা মেশিনের ক্রয় মূল্য, মেশিনের সংস্থাপন ব্যয় ১২,০০০ হয়ে গেল ৯২,০০০, বহন ৩ হয়ে গেল ৯৫,০০০, ভগ্নাবশেষ ৫,০০০ বাদ দেন হয়ে গেল ৯০,০০০, ৯০,০০০ ডিভাইডেড বাই ৫, ১৮,০০০ টাকা প্রতি বছরের অবচয়। ওকে, তাহলে আমরা অঙ্কটা এখন দেখি। আমরা মৌখিকভাবে অবচয় বের করে ফেলেছি, অর্ধেক আমার অঙ্ক ডান। যেহেতু আমাদের এখানে অর্ধেক ম্যাথ ডান, তাহলে বাকি ম্যাথটা আমরা করি। ১৮,০০০ টাকা আমাদের বার্ষিক অবচয়, তাহলে আমরা তো পুরো বছর ব্যবহার করি না, তাহলে ১২ দ্বারা ভাগ করলাম, তাহলে পেয়ে গেলাম আমরা ১ মাসের অবচয়। কবে ব্যবহার শুরু করেছি? সেপ্টেম্বরে আমরা কিনেছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ৩ মাস, তাই ৩ মাসের আসবে এখানে। ৩ দিয়ে ভাগ করেন ৪, ৪ দিয়ে আমরা এটাকে ভাগ করবো, ৪ ৪ ১৬, 2 এবং 0 5, ৪,৫০০ টাকা। সি নাম্বার সঠিক উত্তর। নেক্সট, যদি পরবর্তী বছরগুলোতে দ্বিগুণ ক্রমহ্রাসমান সিদ্ধান্ত নেয় তাহলে অবচয়ের হার কত হবে? দেখেন, অবচয়ের হার দ্বিগুণ ক্রমহ্রাসমান এবং ক্রমহ্রাসমান বর্তমানে দুটো একই পদ্ধতি, ঠিক আছে? এটাকে দ্বৈত হ্রাসমান বলা হয়, ইংরেজিতে ডাবল ডিক্লাইনিং মেথড বলে। সেখানে আমরা পাবো সূত্র হচ্ছে 100/n মাল্টিপ্লাইড বাই 2, তাহলে 100/n, n ছিল কত? 5 ইয়ার্স, মাল্টিপ্লাইড বাই 2, তাহলে কত হবে এখানে? 40% হবে অবচয়ের হার। নেক্সট, অবচয় কি? অবচয় একটা স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয়, এটা একটা অনগদ ব্যয়, তার মানে 2 এবং 3। প্রশ্ন হচ্ছে এটা কি আন্তঃলেনদেন না বহির্লেনদেন? আমরা আন্তঃলেনদেন এবং বহির্লেনদেন বলতে কি বুঝি? আন্তঃলেনদেন এবং বহির্লেনদেন বলতে বুঝি যে অলওয়েজ যে লেনদেনটা আমাদের ভিতরে হবে, অভ্যন্তরীণভাবেই তো হয় অবচয়, বাইরে থেকে তো আসে না। তার মানে সঠিক উত্তর এ বি সি, মানে 1 2 3 4টাই, এই 3টাই। অনেক পরে আমরা একটা সঠিক উত্তর পেয়েছি ডি নাম্বারে। নাম্বার 34, বিক্রিত পণ্যের ব্যয় কত? ফাইন, এখন আমরা অঙ্কটা একটু পড়বো। বিক্রিত পণ্যের ব্যয় বের করার কয়েকটা মেথড রয়েছে, যদি আমরা এই মেথডে আসি তাহলে এই মেথডে আমরা পাবো যে এখানে নিট বিক্রয় পরিমাণ ছিল 3 লক্ষ টাকা, তাহলে আমরা লিখি একটু বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু মুনাফা, মোট মুনাফা যেটাকে আমরা বলছি। এখন এই প্রশ্নে বিক্রয় পরিমাণ দেওয়া আছে 3 লক্ষ টাকা বিয়োগ কস্ট অফ গুডস যেটা আমরা বের করব ইজ ইকুয়াল টু মোট মুনাফা বলা আছে 30% টাকা। ওকে, প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% পণ্যে মুনাফা দেয়, আর মোট মুনাফা 30%। এই মোট মুনাফার 30% দেশে যাবতীয় পরোক্ষ খরচ মিটায় এবং এর পয়সা নিট মুনাফায় যায়। তো এত কিছু লাগবে না। আমার প্রথম প্রশ্ন চেয়েছে বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা কি জানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফা হার দেওয়া আছে 20%, কিন্তু আপনার কাছে বিক্রিত পণ্যের ব্যয় জানা নেই, আপনার কাছে জানা আছে বিক্রয়ের পরিমাণ। তাহলে আপনার প্রথম কাজ কি? বিক্রয় হারকে বিক্রিত পণ্যের হারে রূপান্তর করতে হবে। কিভাবে করবেন? ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন ভিডিওটা, ওখানে আমরা হার চেঞ্জ করতে পারবো। আমরা জানি 20% যদি হয় বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার, তাহলে বিক্রয়ের উপরে মুনাফা হার হবে 16.67%। তার মানে এই যে 3 লাখ টাকা রয়েছে বিক্রয় মূল্য, এটার উপরে হবে 16.67%, যেটিকে আমরা ফিগার লিখতে পারি 1/6। আপনার ক্যালকুলেটর আছে ভাই, ক্যালকুলেটরে কাজ করবেন। 50,000 টাকা হচ্ছে মুনাফা। আমি উইদাউট ক্যালকুলেটর সলভ করে দিচ্ছি আপনাকে। তাহলে মুনাফার পরিমাণ দাঁড়ালো 50,000 টাকা। তাহলে এখন বলেন কস্ট অফ গুডস সোল্ড কত? রিভার্স করে দিব আমরা, এটা এই পাশে আসবে, এটা এই পাশে যাবে, তাহলে হয়ে গেল এখান থেকে মাইনাস করে দেন 2,50,000 টাকা আমার মোট মুনাফা। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় 2,50,000 টাকা, বি নাম্বার অ্যান্সার পেয়েছি। এখন আমরা আসি পরের পার্টে, দেখি পরের পার্টে বলেছে নিট মুনাফার পরিমাণটি কত। আমরা একটু আগে যে অঙ্কটা আছে, অঙ্কে লেখা ছিল মোট মুনাফা 30% দিয়ে পরোক্ষ খরচ মিটান। মোট মুনাফা ছিল কত? মোট মুনাফা ছিল 50,000 টাকা। তাহলে 50,000 টাকা 30%, তাহলে 50,000 30% আপনি করবেন 3 5 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে আপনি পরোক্ষ খরচ মিটান। তাহলে পরোক্ষ খরচ মিটানোর পরে যে টাকাটা থাকবে সেটা তো আমার নিট মুনাফা। তাহলে 50,000 বিয়োগ 15,000, বাকি 35,000 টাকা আমার নিট মুনাফা। নাম্বার সি। নাম্বার 36, দ্রুতভাবে দাখিলা পদ্ধতি সর্বপ্রথম 1494 সালে লুকা ডি প্যাসিওলি সুম্মা ডাইথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা নামক একটা গ্রন্থে সর্বপ্রথম এটা দাখিল করেন 1494 সালে। কোথায় দাখিল করে কমেন্টে জানান। হিসাব বিজ্ঞানের কাজে ধারাবাহিক আবর্তনে কি বলা হয়? আচ্ছা, ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলি, যেখানে আমরা আবর্তন ঘুরবো চক্রাকারে ঘুরবে। সমন্বিত ক্রয় কি? সমন্বিত ক্রয় মানে প্রারম্ভিক মজুদের সাথে শুধুমাত্র ক্রয় যোগ করা, তাহলে আমরা সমন্বিত ক্রয় পেয়ে যাব। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ, হয়ে গেল সঠিক উত্তর। বিক্রয়যোগ্য পণ্য মানে কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, এতটুকু মানে বিক্রয়যোগ্য পণ্য। তার মানে 2 এবং 3 দুটো একই জিনিস বোঝাচ্ছে। সঠিক উত্তর আমাদের কাছে 2 এবং 3, অপশন নাম্বার সি। 39 নাম্বার কোশ্চেন, দেখেন এই অঙ্কটাতে বলা হয়েছে যে
অগ্রপ্রদত্ত অর্থের পরিমাণটি কত। যেখানে অগ্রপ্রদত্ত বলবে, অগ্রপ্রদত্ত বলার মানেই হলো প্রতি বছর আমার ব্যালেন্সটা সেম থাকবে। তাহলে এই অঙ্ক সবকিছু ভুলে যান, এমসিকিউ সলভ করার জন্য শুধু একটা থিওরি মনে রাখবেন, যত টাকা খরচ হয় তত টাকায় আমার নতুন হিসেবে ক্যাশিয়ারের কাছ থেকে আমরা ওই টাকাটাই ব্যাক করব। তাহলে এই অঙ্কে খরচ হয়েছে কত টাকা? 1000 টাকা। তাহলে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নিব 1000 টাকা, শেষ। কি, কেন, কিভাবে, এটা জানার জন্য আপনাকে অধ্যায় করতে হবে পুরোটা। ওকে, এরপর আসি ব্যাংক সমান বিবরণী তৈরির উদ্দেশ্য কি। ব্যাংক সমান বিবরণীর উদ্দেশ্য হচ্ছে আমাদের গড় মিলে যে কারণটা রয়েছে, কারণটা অনুসন্ধান করানো এবং অ্যাকাউন্টটাকে আবার ক্লিয়ার করে ফেলা। তারপরে আসি কোশ্চেন নাম্বার 41, সর্বজন স্বীকৃত হিসাব পদ্ধতি দ্রুতভাবে দেখানোর পদ্ধতি আমরা সবাই জানি। নাম্বার বি 42, লেজার শব্দটি কোন ভাষা থেকে আসছে? অ্যান্সার হচ্ছে ইংরেজি ভাষা। লেজার অর্থ কি কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্ট পড়বো আপনাদের। 43-এ আসি, ক্রয় হিসেবে কত টাকা লিখবো আমরা? আচ্ছা দেখেন, আপনি এটা মৌখিকভাবে অঙ্কন করে ফেলতে পারি। আমরা 10,000 টাকাতে পণ্য কিনেছি, 5% কাবে বাড়টা, তাহলে 10,000 5% কত? 500 টাকা বাদ দিয়ে দেন, 9,500 টাকা আমার ক্রয়, ঠিক আছে না? কারণ ক্রয় বাড়টা তো আমরা কখনোই হিসাবভুক্ত করি না, তাই এটা মাইনাস হবে 9,500 টাকা। বি নাম্বার সঠিক উত্তর। এখন এখানে বলা আছে যে নগদে কত টাকা পরিশোধ করেছেন সে। আমরা জানি যে অঙ্কে আমাদের কাছে খরচ হয়েছে মানে ক্রয় করেছে 9,500 টাকা, তাহলে আমরা 9,500 লিখলাম। এর উপর আমরা আবার 10% নগদ বারটা দিব, তার মানে 950 টাকা নগদ বারটা মাইনাস করে দিচ্ছি আমরা, 8,550 টাকা আমরা ব্যাক করছি, ঠিক আছে। নাম্বার ডি। তারপরে 45, অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় মানে আপনি অগ্রিম টাকা পেয়েছেন, সেবা এখনো দেন নাই, সেবা দিবেন, এটা এক ধরনের দায়। নাম্বার বি। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? অবশ্যই ব্যাংক প্রস্তুত করে, ভাই এটা তো ব্যাংকের খরচ, তাই না? তারপরে তাহলে ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? কোশ্চেন নাম্বার 47 একবার দেখবেন আপনারা। ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝাবে? এখন এখানে একটা টুইস্ট আছে। নগদান বইয়ের ডেবিটে যদি ব্যাংক জমা দেখায়, ব্যাংক সমন্বয় বিবরণীতে এটা উল্টা দেখাবে। তাহলে নগদান বইয়ের ডেবিটে কি দেখায়? ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমাতিরিক্ত দেখাবে ব্যাংক সমন্বয় বিবরণী ক্রেডিট পাশে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী ক্রেডিট পাশে অ্যান্সার হবে ব্যাংক জমাতিরিক্ত, নাম্বার এ। ওকে, আবার ভাইস ভার্সা আমি আপনাদের তাহলে কোশ্চেন দিয়ে যাই। ধরেন ব্যাংক বিবরণী অনুযায়ী বলা হয়েছে ডেবিট জের, তার নগদান বই অনুযায়ী কি জের হবে? কমেন্ট সেকশন অবশ্যই দেখাবেন আমাকে। নাম্বার 48, মেশিনটি মূল্য কত টাকা লিখবো আমরা? একটা মেশিনের দাম 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 5,000 টাকা, সংস্থাপন ব্যয় 15,000 টাকা। তাহলে আমাদের মেশিনের খরচ কত? 5 লাখ 5,000 15,000, 5,20,000 টাকা সঠিক উত্তর, নাম্বার বি। সিতে কি চেয়েছে? পরিবহন এবং সংস্থাপন ব্যয় কোন ধরনের খরচ? আচ্ছা দেখেন, এই যে খরচগুলো যখন আমরা কোনো প্রকার সম্পত্তি কিনি সরাসরিভাবে, তখন যদি আমরা কোনো প্রকার খরচ করি তখন এই খরচগুলোকে আমরা বলা হয় মূলধন জাতীয় ব্যয়। কোশ্চেন নাম্বার 49 সঠিক উত্তর এ নাম্বার, মূলধন জাতীয় ব্যয়। কোনটি অপরিচালন আয়? আমরা জানি যে সকল সুদের আয়গুলো হয় এগুলো অপরিচালন হয়, যেমন বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটা একটা অপরিচালিত আয়, বাকিগুলো নয়। 51, ইজারা সম্পত্তি, মেধাস্বত্ব, ট্রেডমার্ক প্রভৃতি ক্ষেত্রে অবশ্য কোন পদ্ধতি বেশি উপযোগী? এখন প্রশ্ন হচ্ছে অবশ্য দুইটা পদ্ধতি রয়েছে, একটা স্থির কিস্তি, একটা ক্রমহ্রাসমান, আরও দুইটা আছে, একটা বর্ষ সংখ্যা, একটা উৎপাদন ব্যয়, কিন্তু আমরা প্রথম দুটো বেশি প্রচলিত। এই দুইটার মধ্যে আমরা জানি যখন ইজারা সম্পত্তি দিব, মেধাস্বত্ব দেবো, ট্রেডমার্ক দেবো, মানে যে সকল সম্পত্তি দেখা যায় না অদৃশ্যমান সম্পদ, এর উপরে আমরা সাধারণত স্থির কিস্তি বা সমহার বা সরলরৈখিক পদ্ধতি ফলো করব। কোনটা চলতি দায়? অপ্রদত্ত বেতন, যে বেতন আপনি এখনো দেন নাই, চলতি দায়, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে জানাবেন তো ভাই সাধারণ সঞ্চিতি কি, এটা জানায় আমাকে। নাম্বার 53, একটু অঙ্ক করি, অনেকক্ষণ ধরে অঙ্ক করছি না আমরা। 53-তে আসি। 53-তে আমরা দেখতে পাচ্ছি যে রেওয়া মিলে ভ্যাট সহ ক্রয় দেওয়া আছে এত টাকা, ক্রয় ফেরত এত টাকা, তাহলে 2,87,000 টাকা ভ্যাট সহ ক্রয়, ক্রয় ফেরতটা বাদ দিয়ে দেন, নিট ক্রয় পেয়ে গেলাম আমরা 2,80,000 টাকা। এর উপরে এখন আসেন ক্রয় ভ্যাটের পরিমাণ কত? ক্রয় ভ্যাটের পরিমাণ কত যদি উল্লেখ না থাকে তখন আমরা কিভাবে করব? তখন আমরা জানি যদি উল্লেখ না থাকে আমরা ধরে নিব যে ভ্যাটের পরিমাণ 15%, আর ভ্যাট সহ পণ্য ক্রয় বলা মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 115, তাহলে আমরা ভ্যাটের পরিমাণটা পেয়ে যাব। একটু কষ্ট করে ভাই ক্যালকুলেটর ইউজ করবো, ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সারটা করে ফেলবেন, আমি এখানে করলে বড় হয়ে যাবে অ্যান্সারটা, ঠিক আছে। যদি আমরা চেষ্টা করি করার জন্য অ্যারাউন্ড 36,000 প্লাস সামথিং, ইট মিনস নাম্বার বি হবে সঠিক উত্তর। এরপর আসি
নিচে কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে সমন্বয় করে? আচ্ছা দেখি, চলতি সম্পদ চলতি দায়ের উদ্বৃত্ত না, নগদান বই পাস বই। হ্যাঁ, পাস বই মানে কি? পাস বই মানে হচ্ছে ব্যাংক বই, নগদান বই মানে আপনার তৈরি করা বই। এই দুটা ব্যালেন্সিং করাটাই হলো ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ, তাই নাম্বার বি। কুমিল্লা বোর্ডে আসি। একটি হিসাবে যে 2000 টাকা জয়ামিলের সঠিক কলমে 200 টাকা লেখা হয়েছে, কত টাকা পার্থক্য হবে? দুটো বিয়োগ করে ফেলেন। 2000 টাকা থেকে 200 টাকা লেখা হয়েছে মানে 1800 টাকা পার্থক্য হবে, নাম্বার এ। তারপরে কোন বইকে সকল বইয়ের রাজা বলা হচ্ছে? কোন বইকে সকল বইয়ের রাজা বলছি আমরা? খতিয়ানকে বলছি সকল বইয়ের রাজা, পাকা বই বা প্রধান বই, আমরা জানি, নাম্বার বি। দ্রুততম দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করলে কি হয়? লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব? অফকোর্স হ্যাঁ। লেনদেন লিপিবদ্ধকরণে পুনরাবৃত্তি ঘটে না, 2 নম্বর হবে না। গাড়িতে যাচাই করা যায় রোয়ামেলের মাধ্যমে, তাহলে 1 এবং 3 সঠিক উত্তর, নাম্বার বি। কোন ধরনের নগদান বইতে নগদ বাট্টা লিপিবদ্ধ হয়? 3 ঘর নগদান বইতে নগদ বাট্টা লিপিবদ্ধ হয়, 1 ঘর 2 ঘর তো বাট্টা ঘর থাকেই না। জাবেদা কোন ধরনের বই? রিপিট কোশ্চেন, কুমিল্লা বোর্ড, প্রাথমিক বই। আচ্ছা, নিচের কোনটি অন্য 3টি হতে ভিন্ন? আচ্ছা দেখি কি কি আছে। শিক্ষানবী সালামি, বিমা সালামি। আচ্ছা দেখেন, বিমা সালামি ব্যয়, উপযোগ খরচ ব্যয়, ভাতা ব্যয়। শিক্ষানবী সালামি অপশন এ, এটা হচ্ছে আয়, তার মানে এটা ভিন্ন, এটা হবে না। এরপর আসি কোশ্চেন নাম্বার 61, আমরা দেখব। এখানে বলা হয়েছে ক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ হবে? আগে সবার প্রথমে বুঝবো ক্রয় বই কি। ক্রয় বই মানে যেখানে শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ হয়, তার মানে নগদ ক্রয় আসবে না। ধারে ক্রয় কত? 20,000, তাই লিখলাম 20,000 টাকা। এর মধ্যে বাট্টা আছে, প্যাকিং আছে, বিমা আছে, পরিবহন আছে। সবার প্রথমে বাট্টা বাদ দিতে হয়, বাট্টা প্যাকিং করার পরে করে না। ওকে, তাহলে বাট্টা পরিমাণ বাদ, 2,000 টাকা আমরা বাদ দিলাম, থাকলো হয়ে গেল 18,000 টাকা। 18,000 টাকা সে যোগ করে দিই প্যাকিং খরচ 18,500, বিমা খরচ 19,500, পরিবহন খরচ 19,700 টাকা, সঠিক উত্তর। প্রত্যক্ষ খরচগুলোকে বন্ধ করার জন্য আমরা জানি যখন আমরা কোনো প্রকার সমাপনী দাখিলা দিই তখন আমরা কি লিখি? আয় সারাংশ হিসাব ডেবিট, তাই তো? আয় সারাংশ মানে কি? আয় বিবরণী হিসাব, এ নাম্বার হবে উত্তর। সমাপনী মজুত পণ্যের মূল্য যত বেশি হবে মুনাফা তত বেশি হবে। ডিটেইল আছে, ডিটেইল যদি আপনি দেখতে চান আপনি লিভো অধ্যায়টা দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ভালোভাবে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তো সমাপনী মজুত পণ্য যত বেশি মুনাফা তত বেশি। মুনাফা বেশি মানে কি? এই যে আয় বেশি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যত বেশি আয় সম্পত্তিকে তত বেশি দেখাবো, এখানে হচ্ছে ইস্যুটা। অবশ্যই সমাপনী মজুত পণ্যের পরিমাণ তো বেশি, সমাপনী মজুত পণ্য এক ধরনের সম্পদ, তার মানে আয় বেশি সম্পদ বেশি, নাম্বার 63 উদ্দীপকটা পড়বেন। এখানে বলা হয়েছে যে যখন আপনারা দেখেন ভালোভাবে শিখবেন কি করে, টেস্ট পেপার যদি বাজারে না এসে থাকে আপনার কাজ যখন আমি কোশ্চেনগুলো করার পরে রেখে দিই, একটু কষ্ট করে পজ করে কোশ্চেনটা পড়ে নেবেন, তারপর আমার সাথে সাথে যাবেন, তাহলে আপনার খুব দ্রুত হবে। ওকে, আমি অনেক ফাস্ট করাচ্ছি কারণ এত সময় থাকে না, আমরা খুবই টাইম পুয়ার পিপল, আমরা সবাই গরিব এই সমাজে, তো আমাদের কারো হাতে সময় নেই, তো সময় যত স্বল্প দ্যাটস আমি অনেক ফাস্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। যদি ডিটেল লাগে আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা একটু ভালো করে বোঝালে ভালো হতো, তাহলে পরের যে ভিডিওটা করব সেখানে আমি এখানে সময় বেশি দিব। আর এখানে উত্তর চেয়েছে কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? কিভাবে করব আমরা প্রারম্ভিক মূলধন মানে কি? প্রারম্ভিক সম্পদগুলো আমরা নিব। আমরা জানি একটা ব্যবসা যখন শুরু হয়, শুরুতে যত টাকা নিয়ে যত সম্পদ নিয়ে ব্যবসা শুরু করবে সব কিছু মিলে প্রারম্ভিক মূলধন। তার মানে 2 লক্ষ টাকাতে ব্যাংক উদ্বৃত্ত 2,50,000 আসবাবপত্র 30,000 টাকা ক্রয়, তাহলে চলে আসেন 2,80,000 টাকা হচ্ছে সঠিক উত্তর। এই যাবে তোমরা বারবার করে আসছি। এখন কথা হচ্ছে ঋণ নিব কিনা। ঋণ যদি নেই তাহলে একবার নগদের যোগ, আবার ঋণে মাইনাস, একই অ্যান্সার থাকবে। ওকে, দরকার নেই আমার হিসাব নেওয়ার জন্য। 1 লক্ষ টাকা লেনদেনের জন্য জনাব মুশফিকের কি বৃদ্ধি পেয়েছে? দায় বৃদ্ধি পেয়েছে, চলতি দায় বৃদ্ধি পেয়েছে, দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেয়েছে। ঋণ 10% ঋণ কি চলতি না দীর্ঘমেয়াদী? দীর্ঘমেয়াদী দায়, তার মানে দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেয়েছে। লেনদেন সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করি? জাবেদাতে, আর পাকা বই খতিয়ানে, নাম্বার সি। চট্টগ্রাম বোর্ড হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা? আচ্ছা, ঐচ্ছিক ধাপ হচ্ছে ভাই কার্যপদ্ধতি তৈরি করা। ঐচ্ছিক ধাপ হচ্ছে ভাই সমাপনী উত্তর রাওমিল বিপরীত দাখিলা প্রস্তুত করা। তাহলে আমরা দেখতে পাই 68-এ আমাদের অ্যান্সার হচ্ছে এই যে কার্যপত্র এবং এইটা, এই দুইটা হচ্ছে আমার কাছে সঠিক উত্তর। তাহলে আমি আপনার জন্য প্রশ্ন রেখে যাচ্ছি, তাহলে কোন ধাপটি আমরা পরিত্যাজ্য করি রাওমিলে? কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্ট পড়ব। পুঞ্জীভূত অপচয় কোন ধরনের হিসাব? শুরুতে বলেছি যে ধরনের হিসাব অন্য একটি হিসাবকে কমিয়ে দেয় তাকে বলে বিপরীত হিসাব। তাহলে পুঞ্জীভূত অপচয় একটা বিপরীত সম্পত্তি হিসাব, তার মানে কোনটা সম্পত্তি? নাম্বার ডি। বিক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করি? ওকে, ডেবিট নোট যদি হয় ক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরতের জন্য হবে ক্রেডিট নোট। নাম্বার 70 ছিল, এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 71।
ব্যাংক হিসাব সরি নিট লাভের অর্থ কে দাবি করতে পারে? স্বাভাবিক ভাই, যে মালিক সে করবে। আমি আপনি কেন করবো? ওকে, তার মানে এখানে বিনিয়োগকারী, সরকার, ঋণ কেউ না, শুধুমাত্র নাম্বার এ মালিক হবে এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে আসি 72 নাম্বার। ব্যাংক হিসাব প্রথমত কত প্রকার? 3 প্রকার: সঞ্চয়ী, স্থায়ী, চলতি। অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া এবং অনগদ ব্যয় 1 এবং 3 সঠিক উত্তর। নাম্বার সি। সিলেট বোর্ডে আসি। হিসাব বিজ্ঞান কোন ধর্মের ভিত্তি করে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি? আর্থিক অবস্থা বিবরণী তৈরি করে থাকি আমরা আসলে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। মনে রাখবেন কষ্ট করে। নাম্বার সি। একটা ব্যবসা প্রতিষ্ঠান সারা জীবন চলবে, কোনোদিনও মারা যাবে না, এই কনসেপ্টকে বলে চলমান প্রতিষ্ঠান ধারণা। নাম্বার 75, এখানে উদ্বৃত্ত দেওয়া আছে, সরকারের মজুদ পণ্য চাইছে। ওকে, আমরা সহজে করে ফেলি, দেখি তো এখানে সহজে করে ফেলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। সরকারের মজুদ পণ্য 65,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট 7,000 টাকা। তাহলে 65 বিয়োগ 7,000, তাহলে থাকলো কত? 65 বিয়োগ 7, 58,000 টাকা, যার মধ্যে বলা আছে যে মণিহারি আছে আরো 4,000 টাকা। এটাও বাদ দেন, কত হয়? 54,000 টাকা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নাম্বার এ। তারপরে আয় বিবরণীতে কি প্রভাব ফেলবে? আচ্ছা, এখন দেখেন, এখন আমরা দেখেন আমার এখানে ক্ষতি হয়েছে 7,000, কিন্তু বীমা কোম্পানি আমাকে বলেছে আমি 80% দিয়ে দিব ভাই। তাহলে কি 80% ক্ষতি? না, ক্ষতি কত? নিট ক্ষতি 20%। 20% কত হবে? 7,000 20% 1,400 টাকা। ঠিক আছে, 1,400 টাকা। তাহলে আমরা এখন আসি, তাহলে 1,400 টাকা হচ্ছে আমার ওখানে ক্ষতি, আর এখানে মণিহারি ছিল কত? 4,000 টাকা। 4,000 টাকা আমাদের এখানে মণিহারি, এবং এখান থেকে মণিহারি থেকে ক্ষতিটা বাদ দিবেন, ব্যয় থেকে ক্ষতিটা বাদ দিব। তাই মণিহারি বিয়োগ 1,400 টাকা, তার থাকবে হলো 2,600 টাকা। তাহলে এই যে ব্যয় কমে যাবে 2,600 টাকা, আয় বিবরণীতে আমাদের টোটাল ব্যয় কমবে 2,600 টাকা। ওকে, কিভাবে? 4,000 টাকা মণিহারি একটা ব্যয়, আর কিছু ব্যয় তো গভর্নমেন্ট আমাকে ব্যাক পাচ্ছি আমরা, সেটা মাইনাস করার পরে। লুকা প্যাসিওলি বই লেখেছে হিসাব বিজ্ঞানের উপরে, কিন্তু সে ছিল একজন ম্যাথামেটিশিয়ান, ভুলে গেলে হবে না। নাম্বার ডি। ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ব্যাংকের প্রধান উৎসই হচ্ছে আমরা যে পরিমাণের ইন্টারেস্ট দিয়ে থাকি, এই সকল ইন্টারেস্টগুলো মানে প্রদত্ত ঋণের যে সুদ, এই ঋণের সুদের কারণে ব্যাংকে টাকা ইনকাম হয়। সবই দেখেন আমরা কেন দিই? সকল প্রকার নামিক হিসাবকে বন্ধ করে দিই। নামিক হিসাব মানে আয় হিসাব, ব্যয় হিসাব, এবং কিছু অস্থায়ী হিসাবকে বন্ধ করে দিই। অস্থায়ী হিসাব কোনগুলো? যেমন উত্তোলন হিসাব, তার মানে 1 এবং 3 সঠিক উত্তর। সিলেট বোর্ড আসি। যত বেশি অবচয় ধার্য করব তত বেশি ব্যয় বাড়বে, তত বেশি ব্যয় বাড়লে তত বেশি মুনাফা কমবে, মুনাফা কমবে মানে কেন? সত্তর কমবে। ঠিক আছে, তাহলে এ এবং বি। নাম্বার এ। মূলধন সুদ কারবারের জন্য কি? আচ্ছা, মূলধন সুদ বা মূলধনের উপরে সুদ, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। ঠিক আছে, মানে মূলধনের সুদ আর মূলধন সুদ একই কথা। তার মানে আপনি মূলধন দিয়েছে আপনাকে কেউ, তাকে আপনি সুদ দিচ্ছেন। কোম্পানির পার্সপেক্টিভ থেকে এটা এক ধরনের খরচ। বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা, মুনাফার হার 25%। বিক্রয় মূল্য কত? তাহলে 40,000 25% করবেন। 40,000 25% করলে হয় 10,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 40,000 যোগ মুনাফা 10,000, কত হলো? 50,000। তাহলে বিক্রয় মূল্য কত? 50,000 টাকা। অপশন নাম্বার ডি। এরপরে আমরা আসি, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? কারা থাকে অভ্যন্তরে? দেখেন তো, একটা প্রতিষ্ঠান অভ্যন্তরে থাকে ম্যানেজারগুলো, তাই না? তার মানে বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর, ব্যবস্থাপকগণ। নেক্সট, বরিশাল। এস কাম টু বরিশাল। বিনামূল্যে পণ্য বিতরণের ফলে কি হয়? ক্রয় কমে যায়, তার মানে ক্রয় হ্রাস পাবে, বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে। 2 এবং 3 বেসিক কোশ্চেন। বিলম্বিত বিজ্ঞাপন কত দেখাইতে বলেছে? আচ্ছা দেখি একটু, বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা আসবে আমাদের এখানে। আমরা একটু অঙ্ক করি। এইখানে আমাদের বিজ্ঞাপন খরচের পরিমাণ দেওয়া আছে 90,000 টাকা, নতুন করে আপনার পণ্য বিপণন করেছেন 10,000, তাহলে মোট বিজ্ঞাপন খরচ 1 লক্ষ টাকা, যার মধ্যে এই বিজ্ঞাপন খরচটি 4টি আর্থিক বছর অবলোপন করবেন। উত্তর কি চেয়েছে? অবলোপন না বিলম্বিত? যদি বিলম্বিত চায় তার মানে অগ্রিমটা, সম্পদটা। ঠিক আছে, সম্পদ কত? 3। 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবেন প্রতি বছরের জন্য, কিন্তু আপনার লাগবে কোন বছর? যে বছর ব্যবহার করেননি, আমরা এখনো ব্যবহার করিনি অতিরিক্ত 3 বছর, এটাই বিলম্বিত। তাহলে 4, 25, 3, 75,000 টাকা হচ্ছে অ্যান্সার। 75। দিনাজপুর বোর্ডে আসি। ব্যাংক সমানের বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয় নাই। ওকে, আচ্ছা, ব্যাংকে যে কোনো কিছুকে যদি আপনি ক্রেডিট করেন, ব্যাংকে কিছু ক্রেডিট করা মানে কি? খরচ। খরচগুলোকে বলা ডেবিট মেমোরেন্ডাম। ঠিক আছে, আপনার জন্য ডেবিট মেমোরেন্ডাম। নাম্বার এ। 328 পরিবর্তে 382 লেখা, এই যে একটাকে পরিবর্তে অন্য কোনো কিছু একটা লিখে ফেলেছেন, আপনি ভুলে লিখে ফেলেছেন, তাই না? এটা হচ্ছে লেখার ভুল। আরো যদি কিছু থাকে আমাকে বলবেন।
বিক্রয় মূল্যের উপর মুনাফা হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফা হারের পরিমাণ কত? এটা 25%। কিভাবে আসছে কমেন্ট দেখেন, কমেন্টে পিন কমেন্ট দেখেন, ডেসক্রিপশনে লিংক দেখেন, অবশ্যই ভিডিওটা দেখে নেন, থাম্বনেল ক্লিক করলে পেয়ে যাবেন। ওকে, তারপর আমরা আসি 89 দিনাজপুর বোর্ড, বিক্রয়ের পরিমাণ কত? মোট মুনাফা 1,50,000 টাকা। তাহলে আমরা একটু দেখি বিক্রিত পণ্যের ব্যয় কত? 2,50,000। আমরা কি জানি? আমরা যে বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা ইজ ইকুয়াল টু বিক্রয়, তাহলে আমরা অঙ্ক করতেই হবে না। 2,50,000 টাকা যোগ মুনাফা 1,50,000 টাকা, 4 লক্ষ টাকা হচ্ছে বিক্রয়। একদম আমরা পেন টাচ না করে অ্যান্সার করার ট্রাই করবো, ঠিক আছে? কারণ এমসিকিউ অ্যান্সার করার জন্য সময় অনেক বড় একটা সমস্যা। আমরা দেখেন আমি বোর্ডেও ট্রাই করি মুখে মুখে অ্যান্সারগুলো করার জন্য, তাহলে আপনি বেশি সময় পাবেন অঙ্ক করার জন্য। 4 লক্ষ টাকা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা আসি, এখানে বলেছে মোট মুনাফা 2 লাখ টাকা হলে নিট মুনাফা কত হবে? আচ্ছা, এখানে মোট মুনাফা কত? এই 1,50,000 বাদ দেন, মোট মুনাফা কত? এখন 2 লাখ। 2 লাখ টাকা হলে আমার কাছে নিট মুনাফা পরিমাণটি কত হবে? টোটাল ইনকাম হবে আমার 1,10,000 টাকা। কিভাবে আসছে? 2 লাখ যোগ 30,000, 2,30,000 টাকা। এখান থেকে মাইনাস করে দিবেন আপনি আপনার ব্যয় পরিচালন বা 1 লাখ থাকলে 1,30,000, বিয়োগ করে দেবেন মূলধনের সুদ 20,000 থাকলে 1,10,000 টাকা আমার কাছে নিট মুনাফা। নাম্বার সি। ময়মনসিংহ বোর্ড, হিসাব বিজ্ঞান আদিভূমি কোথায়? কমেন্টে এতক্ষণে অ্যান্সার চলে আসা উচিত, কমেন্টে দেখবো আমরা। খৈতানি হিসাব চক্রে কোন কাছে সম্মিলিত করিনি আমরা? খৈতানি হিসাব চক্র আমরা সাধারণত একটু আগে আমি এটাকে অ্যান্সার আকারে বলেছিলাম যে সংক্ষিপ্তকরণের পরে হিসাব চক্রের মাধ্যমে এটাকে শ্রেণী বিন্যাস করে থাকি। নাম্বার বি। নগদ প্রাপ্তি জাবেদা কি লিপিবদ্ধ করা হয়? আচ্ছা, নগদ প্রাপ্তি জাবেদাতে আপনি সব সময় নগদে বিক্রয়, সুদ প্রাপ্তি, ঋণগ্রহণ, মানে নগদ টাকা আসলে আপনি লিখবেন, ঠিক আছে? তিনটাই আসবে। ওকে, ময়মনসিংহ বোর্ড, প্রারম্ভিক মূলধন কত? আবার আগের মতো নগদ 50,000, 50,000 টাকা পণ্য, তাহলে 50 যোগ 50 কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা আমার কাছে প্রারম্ভিক মূলধন, ঠিক আছে না? একদম বেসিক কোশ্চেন। এর পরেরটাতে কি বলেছে দেখি, নগদান হিসেবে জের কত? আচ্ছা, নগদান হিসেবে জের জানতে চেয়েছে, তাহলে এখন আমরা একটা নগদের খতিয়ান করে ফেলবো, ঠিক আছে? কিভাবে করব? নগদ ছিল 50,000, পণ্য বিক্রয় 10,000 যোগ, বেতন 5,000 মাইনাস, নগদে পণ্য ক্রয় 15,000 মাইনাস, তাহলে নগদ যোগ করলে হয় 60,000, বিয়োগ দেন 20,000, 60 বিয়োগ 20, 40,000 টাকা হচ্ছে আমার কাছে সঠিক উত্তর। অপশন আছে বি নাম্বারে। কোনটি কন্ট্রা এন্ট্রি? এতক্ষণ আপনাদের বোঝা যাওয়া উচিত। আচ্ছা, এখানে এই কন্ট্রা এন্ট্রি বলেছে নগদান বই কন্ট্রা এন্ট্রি, হ্যাঁ, যেটা এক পাশে ব্যাংকের ঘরে ডেবিটে যায়, অন্য পাশে ক্রেডিট পাশে যায় নগদের ঘরে। এই ধরনের এন্ট্রিগুলোকে বলে প্রতি হিসাব বা কন্ট্রা এন্ট্রি। সেটা কোথায়? সেটা হচ্ছে যখন আপনি নগদ কোনো টাকা ব্যাংকে জমা দেন, এতে করে যেটা হয় নগদান বইয়ের নগদ টাকা কমে যায় আর ব্যাংক কলমের টাকা বেড়ে যায়। আচ্ছা, নেক্সট আমরা আসি নাম্বার 97, হিসাব সমীকরণে ওই এর বর্ধিত রূপটা কি? আচ্ছা, এই যে ওই এটার বর্ধিত রূপটা কি? খুবই বেসিক কোশ্চেন, এটা বহুবার কোশ্চেন আসে। ওই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস সকল প্রকার রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, মানে কাস্টমারের সরি লাইক ওনার্সের যে উত্তোলনটা। তাহলে আমরা কোথায় পাবো এটা? সি প্লাস আর আছে কোথায়? সি প্লাস আর, সি এই যে সি প্লাস আর, ঠিক আছে? সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই। ওকে, প্রথম ভ্যাট চালু হয় কবে? 1991 সর্বপ্রথম ভ্যাট চালু হয়, মনে রাখবেন এটা। যার, যার শব্দ অর্থ কি? যার শব্দ অর্থ হচ্ছে ভাইয়া দিন, ক্ষণ, দিবস, লগ্ন, যা আছে তাই হবে, ঠিক আছে? ওকে, তো লাস্ট কোশ্চেন আমরা আসবো। একটি সম্পদের ক্রয় মূল্য 20,000 টাকা, জীবন 5 বছর, বার্ষিক অবচয় হার কত? দেখেন এই যে থিওরিটা আছে এখানে অনেক কিছু দিয়েছে, কিচ্ছু লাগবে না। আপনার সূত্র কি? কোমর আসমনের সূত্র আমরা শিখে আসছি। কোমর আসমনের সূত্র আপনাদের একটু আগে একটা বোর্ডে এসেছে, ঢাকা বোর্ডে, যেটাকে ময়মনসিংহে রিপিট হয়েছে। কত? 100/n মাল্টিপ্লাইড বাই 2, 100 ডিভাইডেড বাই n। n কত এখানে? n হচ্ছে 5 ইয়ার্স মাল্টিপ্লাইড বাই 2, সেম আগের মতো 40% হচ্ছে সঠিক উত্তর। এই ছিল আমাদের পুরো ক্লাস। এই ক্লাসে আমি 2021 সালে আসা 9টি বোর্ডের সিলেক্টেড 100টি এমসিকিউ আমি আপনাদেরকে বুঝিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে। আমি খুবই দ্রুত আপনাদের 2022, 23, 24 সব কিছু এই প্লেলিস্টে অ্যাড হবে। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন এবং যত জায়গায় সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, কমেন্ট সেকশন আমার জন্য সাজেশন দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।